বাজেট তো অর্থনীতিবিদরা, দুজন অর্থনীতিবিদ কখনো এক হবে না। বাজেটের একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ যদি বাজেট তৈরি করেন, আরেকজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ সেটা সমালোচনা করবে, এটা খুব নর্মাল। বাজেট তো আলোচনার বিষয়, চুলচেলা বিশ্লেষণের বিষয়, আলোচনা হবে এবং পরে গিয়ে বোঝাতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী যে প্রেডিকশনগুলো করেছেন এটা সঠিক কিনা। এটা এখন বোঝার কোনো উপায় নেই। বাজেটকে চানাচুরের সাথে তুলনা করে সংসদ, বাজেট, অর্থব্যবস্থাকে অপমান করা হয়েছে। এই বাজেটে অসাধারণ মানবিক দিক আছে, অসাধারণ মানবিক দিক আছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবিকভাবেই দেশ চালাতে চাচ্ছেন। কতটা পারবেন আই ডাউট। গ্লোবাল পলিটিক্স আমাদের বিরুদ্ধে, জিও পলিটিক্স আমাদের বিরুদ্ধে, পুশিন সমস্যার একটা মেসেজ। বাংলাদেশে যে কোনো সময় লক্ষাধিক রিফিউজি ক্রাইসিস হতে পারে বাংলাদেশের চারদিক দিয়ে, কারণ আমাদের তো আর ফেন্সিং নাই। কাঁটাতারের বেড়া তো ভারত পার্টে আছে, আমরা তো করতে পারিনি কাঁটাতারের। গ্লোবাল পলিটিক্স আমাদের বিরুদ্ধে, এই পার্টে আসলে কারা কারা যুক্ত আপনার ধারণা? মানে আমরা মনে করি যেমন অবশ্যই এখানে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে আমাদের তেল সরবরাহটা ডিস্টার্ব হয়ে গেছে, এটা দ্রুত রিভাইভ হবে না। তেলের দাম বেড়ে গেছে, এটা দ্রুত কমবে না। তেলের দাম যেটা বেড়ে গেছে, আমরা বেশি দামে তেল কিনছি, এখানে সাবসিডি দিয়ে বিক্রি করছি, তেলের দাম সরকারকে আরও বাড়াতে হবে, এটা অঙ্ক বলছে আর কি। কিন্তু সেটা কিন্তু বাজেট বক্তৃতার কোথাও আমরা পাইনি যে তেলের দাম বাড়বে। যখন আপনি তেলের দাম বাড়বে তখন ইনফ্লেশন বাড়বে অবভিয়াসলি। আবার আপনি 54,000 কোটি টাকার বেতন বাড়াচ্ছেন এবছর, সেটা ডেফিনেটলি ইনফ্লেশন বাড়াবে। তাহলে যে 9.8 এখন ইনফ্লেশন হচ্ছে 8, এটা অলরেডি কালকে পর্যন্ত ছিল 9.5, একদম ডাটা। এটা 10 ছুঁই করবে, আর সরকার বলেছে এটাকে তারা 7-এ নামাবে। এই 10 থেকে 7-এ নামানো ইনফ্লেশন অনেক চ্যালেঞ্জ, অলমোস্ট ইম্পসিবল। 1% মানে অনেক বড় ব্যাপার। তো সেইটা একটা চ্যালেঞ্জ তো আছেই। যখন ইনফ্লেশন হবে তখন অন্য সবগুলো সূচক কিন্তু একটু একটু করে ধাক্কা খাবে সেদিক থেকে। এবং কর, যখন কর আদায়টা হবে না, জিএম কাদের খুব অঙ্ক দিয়ে দেখিয়েছেন যে আমাদের যে বেতন হওয়ার কথা, সেই বেতনের 3 ভাগের 1 ভাগ কর কম হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা একসময় দেখেছিলাম। একটা হেলদি ইকোনমি হচ্ছে বেতনটা যখন আপনার কর থেকে আসবে, এডিবিটা আপনি লোন টোন দিয়ে করতে পারবেন। তো এবার একটা স্ট্রং পসিবিলিটি আছে বেতনটা কর থেকে হবে না। তাহলে যদি আপনি বেতনের জন্য লোন নেন, আবার এডিবির জন্য লোন নেন, আবার আগের সুদ আছে 1,27,000 কোটি টাকা, সব মিলিয়ে বাংলাদেশ আবার বড় ঋণ এবং সুদের আবর্তিত হবে। এবং যখন ঘাটতি হবে তখন সরকার প্রচুর পরিমাণে টাকা লোকাল ব্যাংক থেকে লোন নেবে, সঞ্চয়পত্র থেকে লোন নেবে, তখন লোকাল ব্যবসায়ীরা লোন পাবে না, প্রাইভেট সেক্টরে তারল্য সংকট হবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, জব কমে যাবে। ওই অ্যাগেইন গ্রোথ অ্যান্ড ইনফ্লেশনে বাংলাদেশ ট্র্যাপ হয়ে যাবে। তো সেদিক থেকে তো অবশ্যই আমি মনে করি অতি 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 উচ্চাকাঙ্ক্ষা বাজেট এবং তুষ্টির বাজেট। সবাইকে তুষ্ট করার চেষ্টা করেছে, সবাইকে, সরকারি কর্মচারীকে। সরকারের প্রথম বছরে সরকারি কর্মচারীদের তুষ্ট করার তো আমি কোনো কারণ দেখি না, এটা 1 বছর পরে করা যেত। 41 লক্ষ নারীকে উনি কার্ড দিতে চাচ্ছেন, এটা তো অসম্ভব ব্যাপার লিস্ট করা সঠিকভাবে এবং ডিস্ট্রিবিউশন করা। এবং এই টাকাটা, এইটাও একটা বলি, যখনই আপনি ক্যাশ ইনজেক্ট করবেন তখন আবার ইনফ্লেশন হবে, এটা একদম প্রুভেন। করোনার সময় আমরা দেখেছি, যখন করোনায় ক্যাশ টাকা দেওয়া হলো সাথে সাথে দাম বেড়ে গেল। 42 লক্ষ কৃষকের কার্ড, অত্যন্ত আইডিয়ালিস্টিক একটা ব্যাপার, অত্যন্ত আইডিয়ালিস্টিক, আমি স্যালুট করি। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে 40 লাখ কার্ড যাবে মানুষের হাতে। হ্যাঁ, কিন্তু এটার জন্য যে অর্থটা, সেটার জন্য তাকে অনেক খাত থেকে কেটে অর্থটা আনতে হবে। ওই যে খাতগুলোতে উনি কাটবেন সেটা কিন্তু ধসে যাবে। আর এই 80 লক্ষ কার্ডের বিনিময়ে বাংলাদেশ কুইক রিটার্ন পাবে না। এটা মানবিকভাবে মানুষকে খাওয়া পড়া দেবে বা কৃষিটাকে বেঁচে রাখবে। সো আমি মনে করি অবশ্যই এটা খুব আইডিয়ালিস্টিক চিন্তা। আমার ব্যক্তিগত অভিমত ছিল যে এটাকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্টে করতে পারতাম, করে মাইগ্রেশনে আমরা স্কিল্ড ওয়ার্কার পাঠাতে পারতাম এই টাকা দিয়ে, ওই টাকা থেকে যে আয় হতো সেই আয় দিয়ে আমরা এগুলো করলে ভালো হতো। আয়ের আগে আমরা ব্যয় করে ফেলছি এবং অর্থের কিন্তু কোনো সুনির্দিষ্ট সংস্থান এখনো হয়নি। এডিবি কিন্তু কোথেকে আসবে কেউ জানে না, এবং IMF কিন্তু বলেছে তারা টাকা দিবে না। এবং আপনি যখন জ্বালানিতে ভর্তুকিতে চালাবেন বা অনেক ওয়েলফেয়ার কাজ করবেন, তখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে না যে তুমি ওয়েলফেয়ার করছো, সাবসিডি দিয়ে তুমি আমার টাকা যাচ্ছ কেন। সো এই যে বিশাল একটা ঘাটতি, এই ঘাটতির অর্থের সংস্থান আমি দেখি না। সেক্ষেত্রে অনেকে আশঙ্কা করছে টাকা ছাপানো হবে, যেটা আরেকটা কলাপস করবে ইকোনমিকে। 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা যখন ছাপায় ফেলবে, যেটা ইকোনমি নিতে পারবে না, ইনফ্লেশন হবে এবং অর্থনীতির সমস্ত সূত্র ভেসে পড়বে। তো আমি অনুভব করছি যে এই জন্যই তো একটা স্ট্রং পার্লামেন্ট দরকার ছিল। ঠিক এইভাবে কথাগুলোও পার্লামেন্টে কেউ এখনো বলছে না।
তো চানাচুর অবশ্যই এটা না, বাজেটে অনেক ভালো দিক আছে, অনেক ভালো দিক আছে। আপনার 2 দিনের মধ্যে কোম্পানি রেজিস্ট্রেশন দিতে হবে, অসংখ্য খাতে বাজেটে কিন্তু করমুক্ত করা হয়েছে, মানে ইন্ডাস্ট্রি বাড়ানোর জন্য। এখন মুশকিল হচ্ছে 60টি নিত্য পণ্যের দাম কমানো দাম হয়েছে। কমানোর একটা ব্যবস্থা করা প্রবলেম হয়েছে। হলো, আমি এক লাইনে শেষ করে দিচ্ছি, যদি দেশে পলিটিক্যাল আনরেস্ট থাকে তাহলে আপনি করমুক্ত করলেও দেশি বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করবে না। এফডিআই কিন্তু আমাদের নেগেটিভ, রপ্তানি কিন্তু নেগেটিভ। এটাকে পজিটিভ করতে গেলে আগে রাজনীতিটা ঠিক করতে হবে।